প্রতাপবাবু বললেন, ওষুধ বেশি খেলে যেমন অ্যান্টিবডি তৈরি হয়ে যায় শরীরে, তখন আর কোনো ওষুধ কাজ করতে চায় না। এই নিমতলা ঘাটবাসী ভদ্রলোকেরও সম্ভবত তাই হয়েছে। রামধুন শুনে শুনে ভূতনাথ হাটির বডিতে অ্যান্টি রাম মেটেরিয়ালস তৈরি হয়েছে। নমস্কার, গল্পের আসরিত মধুপন্থী চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজ থাকছে সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত বৃষ্টি সন্ধ্যার আপদ বিপদ। এই গল্পটিতে সাসপেন্স, হরর এবং কমেডি প্রত্যেকটা এলিমেন্টই সমপরিমাণে মেশানো আছে। গল্পটি শেষ অবধি শুনবেন। সৈয়দ মুস্তাফা সিরাজ, তিনি ছিলেন একজন বিখ্যাত বাংলা সাহিত্যিক, ঔপন্যাসিক ও গল্পকার। গ্রাম বাংলার জীবন, মানুষ, প্রকৃতি ও লোক সংস্কৃতি তার লেখার প্রধান বৈশিষ্ট্য। তিনি বিশেষভাবে জনপ্রিয় তার গোয়েন্দা চরিত্র কর্নেল নীলাদ্রি সরকারের জন্য। কর্নেল সিরিজের গল্পগুলো রহস্য, রোমাঞ্চ ও বুদ্ধিদীপ্ত তদন্তের জন্য পাঠকদের কাছে খুবই প্রিয়। এছাড়াও অলীক মানুষ এই উপন্যাসের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান। আজকের গল্পের মুখ্য চরিত্রে রয়েছে বক্তা, ভবেশবাবু, প্রতাপবাবু, কোবরেজ মশাই প্রমুখ। শুরু হচ্ছে আজকের গল্প বৃষ্টি সন্ধ্যার আপদ বিপদ। সঙ্গে থাকুন। রবিবারের বিকেলে বাগবাজার এলাকায় এক বন্ধুর বাড়ি গিয়েছিলুম। আড্ডা দিতে দিতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। ফেরার সময় টিপটিপ করে বৃষ্টি পড়তে শুরু করলো। জুলাই মাস, বৃষ্টির কোনো দোষও নেই। আমার ছাতা নিয়ে যাওয়া উচিত ছিল। বন্ধুর বাড়ি ছিল একটা গলিতে। গোলক ধাঁধার মতো সেই আঁকা বাঁকা গলিতে হন্তদন্ত হয়ে হাঁটতে শুরু করেছিলুম। বৃষ্টি বেড়ে যাওয়ায় আগেই বড় রাস্তায় পৌঁছে বাস বা ট্রাম পেয়ে যাব। কিন্তু বৃষ্টি ক্রমে বাড়তে লাগলো। বৃষ্টির ছাট চশমায় লেগে পথ হারিয়ে ফেললুম। আলোর ধাঁধা আর বৃষ্টির অত্যাচারে এ গলি থেকে সে গলি হাঁটছি তো হাঁটছি। বৃষ্টি বাড়ছে আর বাড়ছে। তারপর মেঘের গর্জন মুহুর্মুহু। গলির ভেতর কোনো মানুষজন নেই যে জিজ্ঞেস করব কিছু। একটা বাঁকের মুখে পান সিগারেটের দোকান দেখে মাথা বাঁচাতে গেলুম তো দোকানদার তেরপলের ঝাঁপ ফেলে ভেতরে ঢুকে পড়ল। মাঝে মাঝে তেরপলের পর্দা ঢাকা রিক্সা ঠুন ঠুন ঘণ্টা বাজিয়ে আমার পাশ দিয়ে চলে যাচ্ছে, কিন্তু কোনো রিক্সা খালি নেই। রিক্সাওয়ালারা কান করছেন আমার ডাকে। ততক্ষণে ভিজে জবুথবু অবস্থা। তারপর দেখলুম গলিতে জল জমেছে। এবার যত এগোই জল বাড়তে থাকে। তারপরই লোডশেডিং হয়ে গেল। অতি কষ্টে এবং কুঁজো হয়ে চশমা খুলে কিছুটা এগিয়ে বড় রাস্তা পেয়ে যাব ভাবছি। ডান দিকে এতক্ষণে একটা বারান্দা দেখতে পেলুম। দরজা খোলা। ঘরের ভেতরে তক্তাপোষে ফরাস পেতে ছোট ছোট বালিশে ঠেস দিয়ে কজন প্রবীণ ভদ্রলোক মোমের আলোয় গল্প করছিলেন। আমি বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি থেকে মাথা বাঁচালুম। তবে একটু অবাকও হয়েছিলুম। সোফা বা চেয়ারে বসে আড্ডা না দিয়ে এই প্রবীণ ভদ্রলোকেরা সেকেলে বনেদি রীতি এখনও বহাল রেখেছেন। তবে যেন শুনেছিলুম উত্তর কলকাতার কিছু কিছু পরিবারে এখনও নাকি বনেদি রীতিতে জীবনযাপন প্রথা চালু আছে। তার প্রত্যক্ষ প্রমাণ পাওয়া গেল বটে। একটু পরে ওদের কথাবার্তা শুনে বুঝতে পারলুম এই বাড়িটা এবং আড্ডাখানা একজন কোবরেজ মশাইয়ের। এক ভদ্রলোক বলছিলেন, ও কোবরেজ, যা বৃষ্টি দেখছি বাড়ি ফেরার সময় সাঁতার কাটতে হবে যে। অন্য এক ভদ্রলোক বলছিলেন, ঠান্ডা লেগে অসুখ বাদালে বিপদ হবে, দুটো বর্ষামঙ্গল বড়ি খাইয়ে দিও। ঘরে তুমুল হাসির মধ্যে কেউ বললেন, বড়ির নাম বর্ষামঙ্গল? বাহ, বেশ কবিত্বপূর্ণ নাম। একজন বললেন, এই সময় তেলে ভাজা মুড়ি হলে জমে যেত। কিন্তু আনছে কে? এই সব কথাবার্তা চলতে চলতে একসময় কেউ বলে উঠলেন, আজে বাজে কথা থাক, বরং এমন সময় ভূতের গল্প জমবে ভালো। ওহে প্রতাপ, তুমি শুরু করো। সর্বনাশ, নিমতলা শ্মশান বেশি দূরে নয়। ভূতগুলো নির্ঘাত এলাকায় বেরিয়ে পড়েছে। ভূত টুত নয়, জানো তো, কানাকে কানা, খোড়াকে খোড়া বললে যেমন ওদের রাগ হয়, তেমনই ভূতকে ভূত বললে ওরা চটে গিয়ে বিদকুটে কাণ্ড বাঁধাবে। কি বলছো? আমাদের রাখাল কবরেজ ভূত মঙ্গল বড়ি তৈরি করে রেখেছে।
হাসির রোল উঠল। আর ঠিক এই সময় চোখ ধাঁধানো বিদ্যুতের ছটা দেখা দিল। তারপরেই কানে তালা ধরানো মেঘের গর্জন। সেই বিদ্যুতের ছটায় আমাকে ওরা দেখতে পেলেন এতক্ষণে। 2-3 জন একসঙ্গে চেঁচিয়ে উঠলেন, কে কে ওখানে, কে কে ওখানে, কে কে ওখানে। একটু কেশে সাড়া দিয়ে বললুম, আগে আমি। আমি আমি মানে কে আপনি? ঘরের ভেতর হইচই শুরু হয়ে গেছে। বেগতিক দেখে বললুম, আগে আমার নাম মানে আমি এক বন্ধুর সঙ্গে দেখা করতে এসে বৃষ্টির জন্য, মানে লোডশেডিংয়ের জন্যই বটে, পথ হারিয়ে ফেলেছিলুম। মাথা বাঁচাতে এখানে আশ্রয় নিয়েছি। এতগুলো কথা এখানে লিখলুম বটে, কিন্তু তার মধ্যে ক্রমাগত ঝাঁকে ঝাঁকে প্রশ্ন বর্ষণও চলছিল। সবচেয়ে সমস্যা হলো আমার নাম ভূতনাথ হাটি। ওরা যেভাবে নিমতলা শ্মশান থেকে ভূতেদের চলে আসার কথা বলা বলি করছিলেন, তাতে আমার নাম ওরা কিভাবে নেবেন বুঝতে পারছিলুম না। তাই নাম বলতে দ্বিধা হচ্ছিল। আমার কথার পর এক লম্বা চওড়া ভদ্রলোক মোমবাতিটা তুলে আমাকে দেখার চেষ্টা করে বললেন, সন্দেহজনক মনে হচ্ছে। কালো কুচকুচে চেহারা, পেল্লায় চামচিকের গড়ন। দেখো দেখো প্রতাপ। প্রতাপ নামে আর একজন ভদ্রলোক তার মুখের পাশে উঁকি মেরে দেখে বললেন, খুবই সন্দেহজনক। আসলে আমার গায়ের রং একটু কালো এবং সাদা পাঞ্জাবি ভিজে গায়ে সেঁটে গেছে। চশমার কাঁচ রুমালে মুছেও সাফ হচ্ছে না, রুমালও ভিজে গেছে। ওদের কথা শুনে বললুম, আগে বৃষ্টিতে ভিজে এই অবস্থা। লম্বা চওড়া ভদ্রলোক আরেকটু এগিয়ে মোমবাতির আলোয় আমাকে দেখবার চেষ্টা করতেই বৃষ্টি ভেজা ঝাপসা হাওয়ায় মোমবাতিটা গেল নিভে। আবার হইহল্লা শুরু হলো, দেশলাই দেশলাই, কোবরেজ, দেশলাই রাখুনি একটা। কোথায় গেল? একটা দেশলাই নেই নাকি? ওহো, আমারটা তো মোম জ্বালাবার সময় তোমাকে দিলুম ভবেশ, খুঁজে দেখো। সেই ভবেশবাবুই সম্ভবত আমাকে দেখার চেষ্টা করছিলেন। বললেন, দেশলাই খোঁজো, আছে কোথাও। তা হ্যাঁ মশাই, আপনার নামটা বললেন না যে। এবার চটে গেলুম। কি বিপদ! নামে কি আসে যায়, আমি একজন মানুষ। কেউ বলে উঠলেন, ওরে বাবা, এই যে শেক্সপিয়ার আওড়াচ্ছে, হোয়াটস ইন আ নেম। ও হে পরেশ, তুমি যে কলেজে পড়াও, এটা কার ডায়লগ বলো তো? রোমিও জুলিয়েট নাটকে জুলিয়েটের কথা। ভবেশবাবুর গর্জন শোনা গেল। হ্যাঁ তেরি শেক্সপিয়ার, আরে নাম বলতে আপত্তি কেন ও মশাই? আরও চটে গিয়ে বললুম, আরে আমার নাম ভূ। আসলে আমার এই বদ অভ্যেস আছে, খুব চটে গেলে তোতলামি শুরু হয়। ওদিকে আমার কথা শোনা মাত্র কেউ ভয়ার্ত স্বরে বলে উঠলেন, তবে যা বলছিলুম, সাক্ষাৎ নিমতলায় বৃষ্টিতে নিভে যাওয়া চিতা থেকে কেউ কেউ এসেছে। ভবেশ, প্রতাপ, দরজা বন্ধ করে দাও, দরজা বন্ধ করো শিগগির। কিন্তু কেউ অন্ধকারে দরজা বন্ধ করতে পা বাড়াচ্ছেন না। প্রত্যেককে বলছেন, দরজা বন্ধ করো, দরজা বন্ধ করো, এই দরজা বন্ধ করো। এই বৃষ্টি ভেজা অবস্থায় আমার পক্ষে কথা বলাই ক্রমশ কঠিন হয়ে উঠেছে। ঠান্ডায় ঠক ঠক করে কাঁপছি। মরিয়া হয়ে শেষ চেষ্টা করে বললুম, আমি ভূ। অমনি ঘরের ভেতর সব নড়াচড়া ও চেঁচামেচি বন্ধ হয়ে গেল। এদিকে গলির জল উপচে তখন বারান্দায় উঠেছে। আমি মরিয়া হয়ে ঘরে ঢুকে পড়লুম। বিদ্যুতের ঝিলিকে আমার অনুপ্রবেশ লক্ষ্য করা মাত্র কেউ কাতর স্বরে বলল, রাম নাম করো সবাই, রাম নাম করো, ভূত পালিয়ে যাবে। তারপরই হেঁড়ে গলায় কেউ গেয়ে উঠলেন রামধুন গান। বাকি সবাই গলা মেলালেন, রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। ঘরে ঢুকে আমার শীত ঘুচে গিয়েছিল। ধাতস্থ হয়ে উঠেছিলুম দ্রুত।
তাই ভাবলুম যারা আমার ভয়ে এত ভীতু তাদের ভয় করার কোনো কারণ আমার নেই। কিন্তু অসহ্য লাগছিল ওদের রামধুন গাওয়া, এমন বিকট অথচ আর্তস্বরে বেসুরো রামধুন গাওয়াতে মহাত্মা গান্ধীকে অপমান করা হচ্ছে। আমি গান্ধীজির একজন ভক্ত, কাহাতকেই অনাচ্ছিষ্টি কাণ্ড আর সহ্য করা যায়। ধমক দিয়ে বললুম, চুপ! গান্ধীজিকে অপমান সহ্য করব না। হ্যাঁ? অমনি কোরাস থেমে গেল। একজন বললেন, সে কি, রাম নাম শুনেও ভয় পেয়ে পালাওনি দেখছি? তাহলে যা ভেবেছিলুম তা নয়। তাই তো বটে, মানুষ বলেই মনে হচ্ছে প্রতাপ। দেশলাই খোঁজো, কোবরেজ, মাখন, চণ্ডীচরণ সবাই মিলে খোঁজো, এই ফরাসি কোথাও আছে। একটু পরে কেউ বললেন, ইউরেকা ইউরেকা, পেয়েছো চণ্ডীচরণ? দেশলাই জালো, আর্কিমিডিসের মতো ইউরেকা বলে চেঁচানোর দরকার কি? অনেক চেষ্টার পর দেশলাই কাঠি জেলে ওরা মোমবাতিটা ধরালেন। তারপর সে ভবেশবাবু মোমবাতির আলোয় আমাকে দেখে বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার তো মানুষ বলেই মনে হচ্ছে। তা মশাই ভু 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 করছিলেন কেন? একটু হেসে বললুম, রাগ হলে আমার তোতলামি এসে যায়। কোবরেজ, তোমার কাছে তোতলামির ওষুধ আছে, কে খাইয়ে দাও। কোবরেজ মশাই হাত বাড়িয়ে একটা র্যাক থেকে বয়াম বের করলেন। তারপর কয়েকটা বড়ি বের করে খবরের কাগজের মোড়কে ভরে বললেন, 8 টাকা 90 পয়সা। কি আর করা যাবে, একটা ভেজা 10 টাকার নোট বের করে বললুম, 1 টাকা 10 পয়সা চেঞ্জ হবে? চেঞ্জ করে নেবেন মশাই, আগে 2টো বড়ি চুষে খান। আসুন, এখানে বসুন। টাকা দিয়ে 2টো বড়ি চুষতে চুষতে বললুম, আপনারা অকারণে ভয় পেয়েছিলেন। আমার নাম ভূতনাথ হাটি, থাকি এন্টালি এরিয়ার একটা মেসে। ভবেশবাবু বললেন, তো ওষুধ খাওয়ার সময় কথা বলবেন না। তবে শুধু ভূ ভূতে শেষ না করে নাত পর্যন্ত বললে আমরা ভয় পেতুম না। আসলে কি জানেন, নিমতলা শ্মশান ঘাট তো এই এরিয়ায়। এই সময় বারান্দায় কেউ উঠল। ভবেশবাবু বললেন, কে কে বটে? আমার মতোই সাড়া এলো, আমি। আবার আমি বলা হচ্ছে? এই আমি বলা নিয়ে কতক্ষণ ঝামেলা হলো জানেন? নাম বলুন। নাম শুনে কি হবে মশাই? বারান্দায় জল উঠে পড়েছে, ভদ্রতা করে ডাকবেন তো, তা নয় নাম জিজ্ঞাসা করছেন। নাম বললে কি চিনতে পারবেন? কোবরেজ মশাই বললেন, ঠিক আছে, ভেতরে আসতে পারেন। জলে দাঁড়িয়ে থাকলে আধি ব্যাধি হতে পারে। বাইরের লোকটি ঘরে ঢুকলো। আমার চেয়ে রোগা আর কালো, ঘাড় অবধি বাবরি চুল, মধ্যিখানে সিঁথি, লম্বা নাক, চোখ দুটো ছোট, পরনে ধুতি পাঞ্জাবি, ভিজে আমার চেয়েও করুণ অবস্থা। ভবেশবাবুরা পরস্পর অর্থপূর্ণ দৃষ্টে তাকাতাকি করে বললেন, আপনি এই ফরাসে বসলে ফরাস ভিজে যাবে, এই চেয়ারে বসুন বরং। ভদ্রলোক চেয়ারে বসে বললেন, দয়া করে আলোটা আড়াল করুন, চোখে লাগছে। কোবরেজ মশাই বললেন, চোখে সান্নিপাতিক ব্যাধি। ভবেশবাবু হাসতে হাসতে বললেন, চোখে আবার সান্নিপাতিক হয় নাকি? হয় হে ভবেশ, আয়ুর্বেদ শাস্ত্রে আছে। তা ভদ্রলোককে তোমার বড়ি টড়ি খাইয়ে দাও না। আগন্তুক কেমন বিট খুঁটে হি হি হেসে বললেন, কত কোবরেজ, কত হোমিওপ্যাথি, কত রকম অ্যালোপ্যাথি করিয়েছি, কিচ্ছু হয়নি। আসলে আমার রোগটা চোখের নয়, চোখেরটা উপসর্গ। আসল রোগ পেটে। পেট ফুলে সবসময় ঢোল হয়ে থাকতো। পেট ফুটো করে বালতি বালতি জল বের করা হতো। শেষে, যাকে সে দুঃখের কথা। প্রতাপবাবু বললেন, হ্যাঁ, পেটে জল হওয়া সাংঘাতিক অসুখ, আমার জ্যাঠামশাইকে বাঁচানো যায়নি। কোবরেজ মশাই কি বলতে যাচ্ছিলেন। ভদ্রলোক বললেন, এ রোগের ওষুধ নেই মশাই, বলে শ্বাস ছাড়লেন সশব্দে। আমি বললুম, এখন কি আপনার পেটে জল আছে? আর নেই, শান্তি পেয়েছি মশাই।
তাহলে তো আপনার অসুখ সেরে গেছে, কিসে সারলো শেষ অবধি? যাতে সব অসুখ সেরে যায়। বলেন কি, কিসে সব অসুখ সেরে যায় বলুন তো? এই সময় বারান্দা থেকে কেউ ডাকলো, ঘনাবাবু, ঘনাবাবু আছো নাকি? দেখো কাণ্ডটা, আমি তোমাকে খুঁজতে খুঁজতে এখানে এসে পড়লুম, ওদিকে তুমিও আমাকে খুঁজে বেড়াচ্ছ, ব্যাপারটা কি? আগন্তুক বললেন। ভেতরে ঢুকলেন হাত কাটা ফতুয়া আর খাটো ধুতি পরা এক ভদ্রলোক, মাথায় টাক, গায়ের রং আমার এবং আগন্তুক ভদ্রলোকের মতো কালো। তিনি বললেন, এত সব মানুষের মধ্যে কথাটা বলা কি উচিত হবে? যা অবস্থা এখন সব কিছুই বলা চলে। তুমুল বৃষ্টি, জোরো হাওয়া, লোডশেডিং, অন্ধকার। আমাদের ডেরায় একজন নতুন লোক এসেছে, সে বড্ড বেগরবাই করছে, কিছুতেই মেম্বার হতে চাইছে না। কেন কেন? সে বলছে, আমি কি আপনাদের মতো যে মেম্বার হব? প্রথম আগন্তুক সেই রকম বিট খুঁটে হি হি করে হেসে বললেন, প্রথম প্রথম এই ভুলটা প্রত্যেকের হয়, কিছুক্ষণ পরে ব্যাপারটা ঠিকই টের পেয়ে যায়। আমরা পরস্পর তাকাতাকি করছিলাম। ভবেশবাবু একটু কেশে বললেন, আপনাদের কি নিয়ে কথা হচ্ছে বলুন তো? দ্বিতীয় আগন্তুক বললেন, এসব কথা আপনারা এখন বুঝতে পারবেন না মশাই। তার মানে কখন বুঝতে পারবো? ফতুয়ার পকেট থেকে কি একটা গুলি বের করে মুখে পুরে ভদ্রলোক বললেন, বুঝতে পারবেন নিমতলার ঘাটে যখন যাবেন। ঠিক এই সময় প্রচণ্ড শব্দে বাজ পড়ল কোথাও। চোখ ধাঁধানো বিদ্যুতের ছটা ঘরে ঢুকে পড়ল, আর সেই সাংঘাতিক আলোতে কয়েক মুহূর্তের জন্য দেখলুম সিঁথি করা বাবরি চুলওয়ালা ভদ্রলোক এবং ফতুয়া পরা ভদ্রলোক দুজনেই দুটি আস্ত কঙ্কাল। এই ভয়ঙ্কর দৃশ্য দেখা মাত্র তক্তাপোষের ওপর উল্টো দিকে সরে যাওয়ার জন্য হুড়োহুড়ি শুরু হলো এবং জ্বলন্ত মোমবাতিটা ছিটকে নিচে পড়ে নিভে গেল। ভবেশবাবুর আর্তনাদ শুনলুম, রাম 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 রামধুন রামধুন রামধুন। এবার আমিও গলা মিলিয়ে রামধুন শুরু করলাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। বার তিনেক গাওয়ার পর আশ্চর্য ঘটনা, বিদ্যুৎ এসে গেল, ঘরে উজ্জ্বল আলো, দুটো নিমতলা ঘাটবাসী ভদ্রলোকই অন্তর্হিত। কিন্তু এবার আমার ওপর দৃষ্টি পড়ল সকলের। ভবেশবাবু গর্জে উঠলেন, এখনও এটা বসে আছে যে? প্রতাপবাবু বললেন, ওষুধ বেশি খেলে যেমন অ্যান্টিবডি তৈরি হয়ে যায় শরীরে, তখন আর কোনো ওষুধ কাজ করতে চায় না। এই নিমতলা ঘাটবাসী ভদ্রলোকেরও সম্ভবত তাই হয়েছে। রামধুন শুনে শুনে ভূতনাথ হাটির বডিতে অ্যান্টি রাম মেটেরিয়ালস তৈরি হয়েছে, তাই রামধুন বা রাম নামে কাজ হচ্ছে না। ভবেশবাবু বললেন, তাহলে তো ভূ ভূ বলে তাড়াবো কী করে? আমি কাকুতি মিনতি করে বললুম, আপনারা ভুল করছেন, আমি জলজ্যান্ত মানুষ, আমাকে ছুঁয়ে দেখুন। বলে ভবেশবাবুর হাতে হাত ঠেকালুম। উনি লাফিয়ে উঠে সরে গেলেন। ওরে বাবা, এ যে বরফের মতো ঠান্ডা হিমহাত। বৃষ্টিতে ভিজলে মানুষের শরীর ঠান্ডা হবে না? তাছাড়া দেখুন, ইলেকট্রিক আলোর মধ্যে থাকতে আমার অসুবিধা হচ্ছে না, বরং ভালোই লাগছে। প্রতাপবাবু দাঁত মুখ খিচিয়ে বললেন, অ্যান্টিবডি বলুন, নিমতলা শ্মশানে সারা রাত ইলেকট্রিক আলো জ্বলে, তাই সয়ে গেছে। ভবেশবাবু হুঙ্কার দিয়ে বললেন, বেরোন, বেরিয়ে যান, গেট আউট। রাগ করে বললুম, বেরোচ্ছি, আমার 1 টাকা 10 পয়সা ফেরত দিতে বলুন কোবরাজ মশাইকে। কোবরেজ মশাই পাঞ্জাবির পকেট থেকে পয়সা বের করে গুনে গুনে 1 টাকা 10 পয়সা ফেরত দিয়ে বললেন, তা জ্যান্ত হন আর মরাই হন, বড়িগুলো খাবেন, তোতলামি সেরে যাবে। কিন্তু কপালে আমার দুর্ভোগ ছিল, পয়সা পকেটে পুড়েছি আর আবার লোডশেডিং। আলো কাঁপতে কাঁপতে নিভে যাওয়ায় বললুম, কেবল ফল্ট হলো। এতে বিপদটা গেল বেড়ে। ঘর ভর্তি লোক গর্জন করে উঠল,
মার মার মেরে মার, ভূত মার, ভাগা। মেরে ভূত ভাগা। এই মার মার মেরে ভূত এই। ভাগাও। মারের চোটে ভূত কেন, ভূতের বাপও ভেগে যায়। কিল চর ঘুষি খেতে খেতে ঘর থেকে বেরিয়ে বারান্দা এবং বারান্দা থেকে গলিতে প্রায় 2.5 ফুট জলে গিয়ে পড়লুম। তারপর জলে টলতে টলতে হাঁটতে লাগলুম। পেছনে তখনও চিৎকার চলেছে। ভাগ্যিস চশমাটা চোখে আঁটা। কতক্ষণ পরে বড় রাস্তায় পৌঁছে দেখলুম তত জল নেই। তারপর চোখে পড়ল আমার পাঞ্জাবির প্রায় অর্ধেকটা নেই। কোবরেজ মশার ঘরেই থেকে গেছে কারো হাতে। সেই অংশে ডান পকেট যাতে খুচরো পয়সাগুলো ভরেছিলুম। অবশ্য বড়ির মোড়কটা বুক পকেটে আছে। থাককে, তোতলামিটা সেরে যাওয়ার আশা নিয়ে হাঁটতে থাকলুম। পথে বাস পেয়ে যাব। শেষ হলো আজকের গল্প বৃষ্টি সন্ধ্যার আপদ বিপদ। রচনা সৈয়দ মুস্তাফা সিরাজ, গল্প পাঠ এবং সমগ্র পরিচালনায় আমি মধুবন্তী। খুব শীঘ্রই ফিরে আসবো পরবর্তী একটি নতুন গল্প নিয়ে। ততদিন স্টে কানেক্টেড উইথ গল্পের আসর উইথ মধুবন্তী। ধন্যবাদ।